এবার একটি মুখ্য জায়গা যেখানে আমি পয়েন্টটা করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মক ইন্টারভিউ পারফেক্ট করার জন্য বেশ কিছু জায়গা আমাদের ধরে রাখা দরকার। কি কি জায়গা ধরে রাখবো আমরা? প্রথমে হচ্ছে আমাদের ড্রেস আপ, অর্থাৎ আমার যদি গেস্টার পোস্টারটা পারফেক্ট না হয়, রুমে প্রবেশ করার পর আমার মধ্যে যদি একটা কনফিডেন্সের অভাব তৈরি হয়, আমি যদি কমফোর্ট ফিল না করি, আমার আই কন্ট্যাক্ট যদি আমার ইন্টারভিউদের সঙ্গে চোখে চোখ রেখে না হয়, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই ওখানেই আমি অনেকটা পিছিয়ে চলে গেলাম, ব্যাক ফুটে চলে যাচ্ছি। তাহলে আমার প্রথমে কি কন্টেন্ট নলেজ জানার সঙ্গে সঙ্গে আমার ইউনিফর্ম, আমার ড্রেস আপ, আমার আই কন্ট্যাক্ট, আমার প্রপার ওয়েতে ইন্টারভিউ কক্ষে প্রবেশ, কিভাবে আসবো, কিভাবে তাদেরকে গ্রিটিংস দেবো, কিভাবে তিনি আমাকে প্রশ্ন করবেন, কোন প্রশ্নের প্রাসঙ্গিকতায় কোন প্রশ্ন দিয়ে আমি উত্তরটা দেবো। মনে রাখতে হবে আমাদের কাছে প্রত্যেকটা পদে পদে প্রশ্নটা ঠিক এমন ভাবে আসবে যেখানে কিন্তু আপনার নিজস্ব মতামতকে প্রাসঙ্গিক করা হবে। অর্থাৎ কোশ্চেনটা থাকবে কিন্তু ওপেন এন্ডেড। মনে রাখতে হবে আপনাদেরকে উত্তর দিতে হবে কিন্তু ক্লোজ এন্ডেড। কারণ যখনই আপনার মতামতটা জানার চেষ্টা করা হবে, আপনাকে কিন্তু কখনো কন্ট্রোভার্সিক্যালি উত্তর দিলে চলবে না। কিভাবে উত্তর দেবেন? আপনি খুব পোলাইটনেস নিয়ে, চোখে চোখ রেখে, আত্মবিশ্বাস নিয়ে উত্তরটা দেবেন। কোনো কারণে এমন হতেই পারে প্রশ্নটা যখন আপনার কাছে এসেছে, আপনি স্বাভাবিকভাবে চিন্তা না করে উত্তরটি বলে দিয়েছেন, উত্তরটি হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু স্মাইলি ফেস, প্রপার আই কন্ট্যাক্ট এবং নিজের প্রতি সেলফ বিলিভমেন্ট বা বিলিভ সিস্টেম, এটার উপরে কিন্তু ফলো আপ করে আপনাকে লড়াইটা দিয়ে আসতে হবে যে আপনি আপনার জায়গা থেকে ঠিক ছিলেন। কারণ যারা ইন্টারভিউয়ার তারা যদি এটা বুঝে যান যে আপনি ভুল উত্তর দিয়েছেন, তাহলে কিন্তু আপনার সম্পর্কে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। আর কি জানতে হবে? নিজেদেরকে কনফিডেন্ট হতে হবে। যারা এখানে প্রশ্নকর্তা কিভাবে আমার দিকে প্রশ্নটা ছুড়ে দিচ্ছেন, কোন অ্যাঙ্গেলে প্রশ্নটা ছুটছেন, তার ধারাবাহিকতা ভেবেই আমাকে কিন্তু উত্তরটা দিতে হবে। কোনো কন্ট্রোভার্সিতে আমরা জড়াবো না। অতিকায় নিজেকে বুদ্ধিমান ভাবার কোনো প্রাসঙ্গিকতা নেই। যতটুকু আমার কাছে প্রশ্ন আসবে, সেই প্রশ্নের উত্তরের ভিত্তিতে ততটুকু বিষয়বস্তুই আমরা রিপ্রেজেন্ট করব। অনেক সময় আমাদের নিজেদেরকে পরিচয় করানোর কথা বলা হয়, নিজেকে উপস্থাপনের কথা বলা হয়, নিজের সম্পর্কে কিছু বলুন এই বিষয়ে উল্লেখ করা হয়। অনেক সময় শব্দ চয়নে আমাদের ভুল হয়ে যায়, ফলে আমরা বলতে পারি না। হবি থেকে আমাদের কোয়ারিজ আসতে পারে। পিপি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা টেক্সট বুক খুঁটিয়ে ভালো করে পড়ুন। দেখবেন প্রচুর প্রশ্নে লেখককে, ছন্দ অলঙ্করণ কে করেছেন, প্রচ্ছেদ অলঙ্করণ কে করেছেন, এই বিষয়গুলো খুব প্রাসঙ্গিক। কোন শ্রেণীতে কটি বই পড়ানো হয়, পাতাবাহার পড়ানো হয়, কেন বইটির নাম পাতাবাহার, তার ব্যাখ্যা আপনাকে জানতে হবে। কেন ইংরেজি টেক্সট বুকের নাম বাটারফ্লাই, তার ব্যাখ্যা আপনাকে জানতে হবে। কেন ইংলিশ গ্রামার বইয়ের নাম উইংস, তার ব্যাখ্যা আপনাকে জানতে হবে। কুটুম কাটা মজার কেন আমরা ইউজ করি, তার কনসেপ্ট আপনাকে জানতে হবে। সর্বোপরি প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রত্যেকটা টেক্সট বুক আমাদেরকে খুঁটিয়ে পড়তে হবে। সঙ্গে কি জানতে হবে? আমাদের টোটাল ডিএলএড কোর্স, যেটা আমরা সম্পন্ন করেছি। আমরা প্রায়শই দেখতে পাই ডিএলএড কোর্সে আমরা যখন ছিলাম, আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এক্সটার্নাল অ্যাসেসমেন্ট, থিওরিটিক্যাল ইন্টারনাল, থিওরিটিক্যাল এক্সটার্নাল, সেই বিষয়গুলোকে কিভাবে ধারাবাহিক ক্রমে আমরা করব তার উপরে আলোকপাত করা, অর্থাৎ নম্বর ডিস্ট্রিবিউশন। এখানে আমরা সিসি, কোর কোর্স আর সিপিএস, কি জানি সিপিএস এর ফুল ফর্ম আমরা প্রত্যেকে পেডাগোগিক স্টাডিজ। প্রত্যেকে বি কেয়ারফুল, এই নামটা কিন্তু প্রায়শই আমরা ভুল করি। স্টাডিজ তো কম্পালসারি পেডাগোগিক স্টাডিজ, প্রত্যেকে দেখে নেবেন, হচ্ছে পেডাগোগিক স্টাডি। তাহলে স্বাভাবিকভাবেই এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সর্বোপরি আপনি যে জেলার জন্য অ্যাপ্লাই করেছেন সেই জেলা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য নিন। আপনি যে জেলা থেকে বিলং করছেন সেই জেলার ডেটা আপনি কালেক্ট করুন। তার মধ্যে কি থাকছে? উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, সেই জেলা তৈরির ইতিহাস, সেই জেলাটা কিভাবে এলো, সেই জেলা সম্পর্কে আপনি কি জানেন, আপনি শিক্ষার্থীদেরকে কোথায় ভিজিট করাবেন, সেই জেলার কিছু দর্শনীয় বা ঐতিহাসিক কিছু প্রেক্ষাপট বা স্থান যে সম্পর্কে আমাদের জেনে রাখা দরকার। ডিএলএড কোর্সটা আমরা অবশ্যই জানবো। এরপর জানবো হচ্ছে খুব অ্যাজ ইউজুয়ালি গতানুগতিক ভাবে কারেন্ট অ্যাফেয়ার্স। ভেরি রিসেন্টলি আমরা জানি মেসি কবে আমাদের পশ্চিমবঙ্গে এসেছিলেন, আমাদের জানতে হবে। দুর্গাপুজোর আগে স্বাভাবিক নিয়মে আমরা দেখেছি কিন্তু কলকাতাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। সেই বৃষ্টির ডেটটা কবে ছিল? ঠিক আছে। তাহলে ধারাবাহিক ক্রমে এই যে প্রত্যেকটা জায়গা এবং পার্সোনালিটি টেস্টে অনেক ধরনের প্রশ্ন আমাদেরকে করে, বিশেষ করে সিচুয়েশন বেস। আপনাদেরকে বলে নিই, আপনারা যে যে সাবজেক্ট থেকে বিলং করেন না কেন, সাবজেক্টের একটা ওভারঅল পরিধি নিয়ে যাবেন, কিন্তু ওখানে ম্যাক্সিমাম কোশ্চেন সিচুয়েশন বেস এবং চাইল্ড সাইকোলজি এন্ড পেডাগোজি ওরিয়েন্টেড থাকবে। স্বাভাবিকভাবেই যারা চাইল্ড সাইকোলজি, পেডাগোজি এবং সিচুয়েশনটাকে আপনারা টেক আপ করতে পারবেন, তত আপনাদের ক্ষেত্রে নম্বর বাড়ার প্রবণতাটা বেশি থাকবে। আপনাকে কেন আমরা চাকরিটা দেবো? বাইরের 100 জন ওয়েট করছে, তাদের থেকে আপনার মধ্যে ব্যতিক্রমী কি চিন্তা ভাবনা আছে, কি ধারাবাহিকতা আছে, যে কারণে আমরা আপনাকে সিলেক্ট করব। আপনি যদি উত্তরটা ওই 100 জনের থেকে আলাদা দিতে না পারেন, তাহলে আপনাকে কেন আমরা সিলেক্ট করবো?
আপনারা যখন 3 বা 3.5 লক্ষ বা 4 লক্ষ ছেলে মেয়েকে ক্র্যাক করে এই জায়গাটায় পৌঁছাতে পেরেছেন, ডেফিনেটলি আমি আত্মবিশ্বাসী আপনারা কিন্তু মাত্র 40 বা 50,000 ছেলে মেয়েকেও ক্র্যাক করে নিজের জায়গাটাকে সুনিশ্চিত করতে পারেন। তাহলে যদি ওভারঅল ব্যারিয়ার্স বা সারাউন্ডিংটা যদি আমি বুঝে নিতে পারি, আমার কোন জায়গায় যাবো আর কোন স্থানে যাবো না, আপনারা যদি আপনাদের পরিধির মধ্যে ইন্টারভিউয়ারদেরকে আটকে রাখতে পারেন, তবেই ভাববেন আপনার ইন্টারভিউটা পারফেক্ট হয়েছে। অনেকে অনেক কিছু আপনাদের বলবে, অনেক ধারণা আপনাদেরকে দেবে, কিন্তু আমাদের অলওয়েজ চেষ্টা কি করতে হবে বলুন তো? যেটুকু জানবো পারফেক্টলি জেনে উত্তর দেওয়ার চেষ্টা করবো। যেটা জানি না স্বাভাবিকভাবে আমাদেরকে স্বীকার করে নিতে হবে আমি জানি না। সেক্ষেত্রে 3 ধরনের বিষয়বস্তু আমাদের ক্ষেত্রে খুব প্রাসঙ্গিক। ধরে নিন একটি প্রশ্নের উত্তর আপনি জানেন না, কখনোই শোনেননি, তাহলে আপনি কিভাবে উত্তর দেবেন? সরি স্যার, এই বিষয়টি আমার এই মুহূর্তে জানা নেই, আমি নিশ্চয়ই জেনে নেওয়ার চেষ্টা করব। ধরে নিন যে প্রশ্নটি আপনাকে করা হলো, সেই প্রশ্নটি ইন্টারভিউ কক্ষে আসার পূর্বেও আপনি আপনার টেক্সট থেকে দেখে এসেছেন, সেই প্রশ্নটি আপনাকে করা হয়েছে, কিন্তু উত্তরটি এই মুহূর্তে আপনার মনে নেই। তাহলে খুব পোলাইটনেস নিয়ে ওনাদেরকে স্বীকার করুন, স্যার উত্তরটা এই মুহূর্তে আমার জানা নেই। ধরে নিন মিড ডে মিল সম্পর্কে আপনার মতামত জানতে চাওয়া হয়েছে, মিড ডে মিলের সামগ্রিক উত্তর আপনার কাছে জানা নেই। আপনি বলুন, স্যার উত্তরের সামগ্রিকতা এই মুহূর্তে আমার কাছে জানা নেই বা আমি জানি না। আপনারা অনুমতি দিলে আমি কিছুটা চেষ্টা করতে পারি। তাহলে কি হবে? যারা ইন্টারভিউয়ার তাদের প্রতি আপনার যে পোলাইটনেস, আপনার স্মাইলি ফেস, আপনার কনফিডেন্সটা প্রকাশ হবে, যেটা অন্য শিক্ষার্থীদের থেকে খুব সহজেই আপনাকে আলাদা করতে পারে। শুধু তাই নয়, এই যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, এই প্রাসঙ্গিকতাকে ব্যাখ্যা করতে গিয়ে আমরা অনেক সময় নিজেরা হারিয়ে যাই। আমরা তো কখনো কিছু নিয়ে আসিনি যে আমাদেরকে কিছু হারিয়ে ফেলতে হবে। অর্থাৎ আমরা কি অ্যাচিভ করেছি সেটা আমাদের কাছে প্রাসঙ্গিক নয়। প্রাসঙ্গিক কি হবে? আপনি কতগুলো জিনিস হারিয়ে যেটা অ্যাচিভ করেছেন তার থেকে এর মাত্রাটা কতটা মাত্রাতিরিক্ত। আপনারা প্রত্যেকেই জানেন 1989 এটা বিখ্যাত সাল, আমরা মনে হয় প্রত্যেকে অবগত। ভারত পাকিস্তানের একটা টেস্ট ম্যাচ চলছে, এমতো পরিস্থিতিতে ভারত কিন্তু এক প্রকার হেরেই গেছে। রবি শাস্ত্রী সময়কার একটা বিখ্যাত ঘটনা, মোহাম্মদ আজহারউদ্দিন সবাই খেলেছে, অপোজিশন টিমে রয়েছে ওয়াকার ইউনুস, ওয়াসিম আকরামের মতো দুর্ধর্ষ বলার, এবং সেই পিচটি ছিল এত ফাস্ট, এর আগে এত ফাস্ট পিচ টেস্ট ক্রিকেটে কখনো পাওয়া যায়নি। একের পর এক উইকেট ভারত হারিয়ে ফেলছে। পরিস্থিতি এলো শুধুমাত্র ম্যাচটাকে ড্র করার জন্য। সবাই যখন বলারদের কাছে ধরাশায়ী, হঠাৎ করে মাঠে নামছে মাত্র 16 বছরের একজন খেলোয়াড়। স্বাভাবিকভাবে সকলের কাছে একটাই প্রশ্ন, ভারতবর্ষের নির্বাচকরা মনে হয় পাগল হয়ে গেছে। উল্টো দিকে বল করছেন ওয়াকার ইউনুস, একজন ব্যাট করছে। প্রথম বলেই সেই ব্যাটসম্যানের নাকে সজোরে 150 স্পিডে সেই বলটি এসে লাগে। চারিদিকে রক্ত ছিটকে পড়ল। বাইরে থেকে যিনি ফিজিওথেরাপিস্ট তিনি ছুটে এলেন, তাকে বলা হলো চারিদিকে শুধু রক্ত আর রক্ত। অপোনেন্টে বা নন স্ট্রাইকার এন্ডে ছিলেন নামজাদা সিধু, তিনি এসে সেই প্লেয়ারকে বলছেন তুমি একটু রেস্ট নাও, প্রয়োজন হলে ঘন্টা 2 পরে তুমি এসো, প্রয়োজন হলে কাছাকাছি কোনো হসপিটালে তুমি অ্যাডমিট হয়ে যাও, তোমার সেবা শুশ্রূষা দরকার। প্রত্যেকে কিন্তু ভাবছে কি করা যাবে, কি হবে এখন। যখন তাকে সেই 16 বছরের ছেলেটিকে যখন বারংবার দলের প্রত্যেকে সে টেনে মাঠের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, সে কিন্তু নাক থেকে হাতটা সরিয়ে একটা কথাই বলেছিল, যা ক্রিকেট হিস্ট্রি নয়, ভারতবর্ষের ক্রিকেটের ইতিহাস বদলে দিয়েছিল। সেই শব্দটা হচ্ছে ম্যাক হেলেন। সেই 16 বছরের ক্রিকেটার আর কেউ নয়, আজকের রিটায়ার্ড পার্সন সচিন রমেশ টেন্ডুলকার। ঠিক পরের বলেই সচিন রমেশ টেন্ডুলকারের একটা চার। ওয়াকার ইউনুসের দিকে পাকিস্তানের কোনো ক্রিকেটার তাকাতে পারছিলেন না, মনে হচ্ছিল তিনি এখনই সকলকে আগুনে ঝলসে দেবেন, কিন্তু তার দিকে প্রকৃতপক্ষে একজনই আই কন্ট্যাক্ট করেছিল, তিনি হচ্ছেন কিন্তু ওই 16 বছরের ক্রিকেটার, যা ক্রিকেট ইতিহাস বদলে দিয়েছিল। এবং সেদিনকে যে ভারতবর্ষ একটা নক্ষত্র পেয়েছিল, সেটা কিন্তু জানুসটা সেই দিনকে দেয়নি, কারণ তার থেকে 16 বছর আগে সেই নক্ষত্রের জন্ম হয়েছিল। শুধু সময়, টাইম, প্লেস এবং পারফেক্ট জায়গাটা শুধু অভাব ছিল। আপনারা প্রত্যেকেই আপনাদের জায়গাতে অসাধারণ, শুধুমাত্র সময়, স্থান, কাল, পাত্র ভেদে নিজেদেরকে প্রুভ করার জায়গাটা বা স্থানটা শুধু প্রয়োজন, আর কিছু দরকার নেই। অনেক মানুষ আপনাদের সামনে গতানুগতিক ভাবে আপনারা দেখতে পাবেন, যারা আপনার দিকে ঠিক এভাবে অঙ্গুলি নির্দেশ করে বলবে তুই পারবি না, তোর দ্বারা হবে না। তাদেরকে যদি সঠিকভাবে উত্তর দিতে হয়,
দিনরাত এক করে পড়াশোনাটা করুন, নিজের উপরে কনফিডেন্ট রাখুন যে আপনারা পারেন, আপনাদেরকে পারতে হবে। যদি না পারার এই গ্লানিটাকে মুছে ফেলতে হয়, তাহলে পারার ইচ্ছা শক্তিটাকে নিজের মধ্যে জাগ্রত করুন। আমাদের হারানোর কিছু নেই, কিন্তু যেটা আমরা অ্যাচিভ করবো কালকের জন্য বা আগামীকালের জন্য, সেটা আমাদের কাছে অনেক সুদূর প্রসারী মনোভাবের ধারাবাহিকতা নেই। শুধুমাত্র নিজেদের প্রতি আত্মবিশ্বাস এবং নিজেরা যে করতে পারি এই টেন্ডেন্সিটাকে জাগ্রত করতে হবে। দুই বন্ধু, একজন গরিব, একজন মস্ত ধনী ব্যক্তি। যে গরিব বন্ধু, তার ওয়াইফ বলছে, আমাদের এই খারাপ পরিস্থিতি তুমি সবসময় বলতে তোমার এক বন্ধু প্রচন্ড পরিমাণে ধনী, চলো না তার কাছে যাই। যাওয়ার পর প্রচুর আপ্যায়ন হলো। শেষবেলায় যখন সে ফিরছে, তখন সে তার ওই ধনী বন্ধুকে বলছে, খাওয়া হচ্ছে না, ছেলে মেয়েদের পড়াশোনা খরচ দিতে পারছি না, কিভাবে চলবো আমি। সঙ্গে সঙ্গে তার মন্ত্রীকে দেখে বলছে, তোকে একটা ছাগল দিল, দিয়ে দিল। 10 দিন 15 দিন পর ছাগলটি মারা গেল। ঠিক একইভাবে আর একবার তারা এলো, সেখানে এসেও কিন্তু ঠিক একইভাবে ছাগলের কথা বললো, আবার দিল। 10-15 দিন পর আবার সেই ছাগলটিও মারা গেল। তৃতীয়বারের যখন জন্য গেল, তখনও তাকে একটা ছাগল দেওয়া হলো। বাড়ি এসে দেখা গেল সেই ছাগল বাচ্চা দিল, সেই বাচ্চারা বড় হয়ে দুধ দিচ্ছে। সে এবার শুধু কিন্তু নিজেদের ক্ষুধা নিবারণ করছে না, ওই দুধ কিছু কিছু করে বিক্রি করেও সে কিন্তু অর্থনৈতিকভাবে স্বনির্ভর হচ্ছে। সেই গরিব বন্ধুটির ওয়াইফ তখন বলছে, 3বার তো চাইতে গেলাম, এবার তার দয়াতে যে আমরা একটু উপকৃত হয়েছি, তার জন্য তাকে সাধুবাদ জানানোর জন্য আমার যাওয়া দরকার। গেল, গিয়ে ঠিক একইভাবে দারুণ আপ্যায়ন। শেষে ওর বন্ধুকে ডেকে বলছে, বন্ধু তোর দয়াতে আজকে আমি এতটা বড় হয়েছি। সেই বন্ধুটা বলছে, আমি তো জানি তোর মধ্যে কিউরিসিটি আছে, কারণ আমি পারতাম তোকে একটা প্রাসাদ দিয়ে দিতে, 100 একর জমি দিয়ে দিতে, কিন্তু সেদিনকে তোর মধ্যে এই যে উজ্জ্বলতার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা একদিনে নিভে যেত। সেই স্বপ্নটা তোর মধ্যে আমি তিলে তিলে জাগ্রত করে আমি জানতাম তুই পারবি। তাই আজকে তোকে 100টা গায়ে আমি দিয়ে দিলাম, 100 বিঘা জমি দিয়ে দিলাম, একটা রাজপ্রাসাদ দিয়ে দিলাম। তো বিষয়টা হলো তাই, আমাদের কাছে সবকিছু আছে, কি আমাদের কাছে নেই? তারপরেও আমরা কেন কাজে লাগাই না? শুধু একটা জিনিসই ভেবে, আমি পারবো না, আমি হয়তো পারবো না। কেন? প্রশ্ন একটাই, কারণ প্রত্যেকটা মানুষ আমাদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করে দিয়েছে। তুই পারবি না, পারবি না, পারবি না, তোর দ্বারা হবে না, হবে না, হবে না, তুই করতে পারিস না। আপনারা কেউ জানেন না আপনারা কি করতে পারেন। জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা নিয়ে আপনাদেরকে আজকে টপিক শেষ করব। একটি মাসে 28টা কলেজে রেগুলারিটি মেনটেন করে ইন্টারভিউ দেওয়ার পরেও যখন আমি কলেজ অ্যাচিভ করতে পারিনি, ভীষণভাবে ভেঙে পড়েছিলাম। সেদিনকে আমার যিনি গুরু, আমার যিনি শিক্ষক, তিনি আমাকে বলেছেন, কে বলেছে মানে সবকিছু হয়, তুমি তো কালকে দেখোনি, তাহলে কালকে কি হবে তুমি আজকে কি করে ভাবছো? তোমাকে যেতে হবে কালকে। স্যার কি নিয়ে যাবো? ইতিমধ্যেই 3বার টিটি আমাকে ধরেছে, 6 ঘন্টা করে আমাকে আটকে রেখেছে, কারণ আমি টিকিট কাটার মতো সামর্থ্য আমার কাছে ছিল, আজকে আছে। এবং আমি যখন পৌঁছালাম নেক্সট দিন, যখন আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ফিরছি এবং আমি কলেজ জয়েন করছি, সেই ধারাবাহিকতাটা কিন্তু সেই দিনকে গুরু দক্ষিণা থেকে অনেক বেশি ছিল। আমার স্যারকে ফোনে বলেছিলাম, স্যার আপনি না বললে হয়তো আমি এই দিনটা যেতাম না। আমরা কি পারি বা কি পারবো, এটার জন্য কারোর কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নেই। জাস্ট ট্রাস্ট অ্যাবাউট ইউরসেলফ। নিজেকে বিশ্বাস করুন, নিজের উপরে আত্মবিশ্বাস তৈরি করুন, নিজেকে নিয়ে একটু ভাবুন, আপনারা সব পাবেন। 13,421 দরকার তো মাত্র একটি। 13,420 মাইনাস করে দিন, থাকছে তো আপনার জন্য একটি। আপনার যদি 4.5 লাখ 5 লাখ ছেলে মেয়েকে ক্র্যাক করতে পারেন, বিট করতে পারেন, তাহলে 13,420 বিট করতে পারবেন না? আপনার তো একটাই দরকার, যে প্রান্তেই হোক না কেন, ওয়েস্ট বেঙ্গলে চাকরিটা চাই, যাতে আগামী জীবনটা আরাম কেদারায় বসে খুব সুন্দরভাবে আমরা জীবনটাকে উপভোগ করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মূল আলোচনা পর্ব এখানে শেষ হচ্ছে।